সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল ফাইন্ড আউট টুগেদারে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা অন্যরকম ভিডিও। তো আজকে চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে, না পুরীতে দীঘাতে কোথাও না, আমাদের বাড়ির কাছে মাহেশের জগন্নাথ মন্দিরে। তো শ্রীরামপুর আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে, আর মাহেশ আরও 10 মিনিটের দূরত্বে। তো 40 মিনিট প্রায় লাগে বাইকে যেতে। আর আমি যেহেতু টোটোতে গিয়েছিলাম, আরও 10-20 মিনিট মতন বেশি লেগেছিল, ওই প্রায় 50 মিনিট মতন লেগেছিল। আর মাহেশ, আশা করছি সবাই জায়গাটা জানো, মাহেশের রথ খুবই বিখ্যাত। তো যাই হোক, মাহেশে আসতে অসুবিধা হবে না। আর মাহেশে এসে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের পাশ বরাবর একটা গলি চলে যায়, সেই গলি দিয়েই কিন্তু ঢুকতে হবে জগন্নাথ মন্দিরে। এখানে এসে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, গলিটা তোমাদেরকে দেখিয়ে দেবে। এই হলো মাহেশের সেই বিখ্যাত রথ, যেটা এখানেই সারা বছর থাকে। তোমরা এখান দিয়ে পাস করলে দেখতেই পাবে। আর আজকে আমাদের বেরোনোর উদ্দেশ্য হচ্ছে, আমার আর আমার বান্ধবীর দেখা করার উদ্দেশ্য ছিল। অনেক দিন ধরে আমাদের দেখা হয়নি, তাও এসে দেখো ফোনে ব্যস্ত, ওর মায়ের সাথেই গল্প করছে, অন্য কারোর সাথে গল্প করছে, তারপর আবার বলছে হাই। তো যাই হোক, এই সমস্ত করতে করতে আমরা কিন্তু হাঁটছিলাম। এখন আমরা বিকালবেলাটা গিয়েছিলাম, ওই 6:45 নাগাদ আমরা ওখানে গিয়ে পৌঁছাই। আর ওই গলিটাতে ঢুকতেই কিন্তু প্রথমেই ফুলের একটা দোকান আছে, পুজোর যাবতীয় জিনিস আশা করছি এখানে পাওয়া যাবে। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু শ্রীরামপুর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা আছে মন্দিরের আগেটাই, দেখতেই পাচ্ছ এখানে। চলো এবার মন্দিরের ভিতরটায় ঢোকা যাক। আর এই মাহেশের জগন্নাথ মন্দির কিন্তু দ্বিতীয় বিখ্যাত জগন্নাথ মন্দির। তো এটার একটা ইতিহাস আছে, এটা পরে তোমাদেরকে জানাই। এই কিন্তু মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের কিন্তু দুপাশেই গরুর দেবের দুটো মূর্তি আছে। আর এই জিনিসটা যেটা ঘোরানো, এটা আমার খুবই ভালো লাগে। আর ঢুকেই কিন্তু প্রথমে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনে কিন্তু তাই গৌর অবস্থান করছেন। আর এখান থেকে কিন্তু ঠাকুরের এক ঝলক আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, নাট মন্দিরের সন্ধ্যেবেলা কিন্তু এরকম ভিড় থাকে। আর এটা হচ্ছে গর্ভগৃহ। তো চলো তোমাদেরকে গর্ভগৃহটা আগে ঘুরে দেখাই, তারপরে বাকি অংশটা ঘুরে দেখাবো। তো গর্ভগৃহের আমি উপরটা মানে আগে ঠাকুরের দর্শন করে নিলাম, তারপরে নাট মন্দিরে যখন বিকালবেলা কতটা ভক্তবৃন্দের ভিড়, সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তোমাদের সাথে এই মন্দিরের ইতিহাসটা আমি শেয়ার করি। তো এই মন্দিরটা অনেক বহু প্রাচীন একটা মন্দির, প্রায় 600-700 বছর আগেকারের একটা মন্দির। আর এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তর জগন্নাথ মন্দির। আর এটার স্থাপনা করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আর এটার পিছনে একটা গল্প আছে। উনি তো একজন মহান সন্ত ছিলেন, সাধু সন্তই ছিলেন উনি। আর উনি ঠাকুরের জগন্নাথ দেবের একজন সেবায়ক ছিলেন। আর ওনার মনে খুব আশা ছিল যে কি জগন্নাথ দেবকে তিনি নিজের হাতে ভোগ রান্না করে সেবা দেবেন। তো তাই জন্যে তিনি ওই ভোগ রান্না করেছিলেন তার হাতে। কিন্তু ওখানকারের পান্ডারা সেই সেবা ঠাকুরকে নিজের হাতে না দিতে দেওয়াতে তার ওনার মনে খুব কষ্ট হয়। আর উনি তখনই ঠিক করেন যে উনি অনশনে বসবেন। উনি যতদিন না মরছেন ততদিন, যতদিন না ওনাদের তো মৃত্যুবরণ হয় না, ওনাদের দেহ ত্যাগ করতে হয়। তো যতদিন না দেহ ত্যাগ করছেন ততদিন কিন্তু উনি না খেয়ে থাকবেন। তো হঠাৎই তখন জগন্নাথ দেব ওনার স্বপ্নে আসেন, আর ওনাকে স্বপ্ন দেন যে তুমি যাও, মাহেশ বলে একটা নগরী আছে, সেখানে যাও, ভাগীরথীর তীরে তুমি কিন্তু একটা নিম কাঠ খুঁজে পাবে, সেটা ভেসে আসবে, সেটা দিয়ে আমার মূর্তি তৈরি করবে, আমি তোমার হাতে কিন্তু প্রসাদ খাওয়ার জন্যে আকুল হয়ে রইলাম আমরা। পরে কিন্তু তিনি এই মাহেশ নগরীতে আসেন। আর এখানে এসে দীর্ঘ 1-2 মাসের অপেক্ষার পর এক
ঝড় বাদলের রাত্রে তিনি কিন্তু ভাগীরথীর তীরে ওই নিম কাঠের মানে এটা খুঁজে পান, নিম ডালটা বা নিম কাঠটা। তো থেকেই কিন্তু এই ঠাকুরের মূর্তি তৈরি, আর ওখান থেকেই কিন্তু এত মানে এই মন্দিরটা প্রতিষ্ঠান করা। আরেকটা কথা বলি, এই মন্দিরের দেওয়ালগুলো কিন্তু দেখে তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, আমার কিন্তু মনে হচ্ছে সেই ক্লাস 6-7-এ পড়া হরপ্পা সভ্যতার যে প্রাচীন এগুলো পড়েছিলাম, দেখেছিলাম ছবিগুলো, সেরকম ধরনের। তোমাদের কিন্তু কি মনে হচ্ছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। যাই হোক, আমরা তো পরিক্রমা করে নিলাম, আর তোমাদেরকে দেখাই মন্দিরের ঠিক পেছনেই এখানে রান্নাঘর মন্দিরের, এখানেই প্রসাদ রান্না হয়। এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও আছে, 150-200 টাকা আমি শুনেছিলাম, আমি ঠিক জানি না। আর এই হচ্ছে প্রসাদ যেখানে বসে সবাই খায়, আর প্রসাদের টাইমিংগুলোও অনেক সকালবেলা। তো এইভাবেই পরিক্রমা করে নেবার পরে কিন্তু আমরা একটু বসেছিলাম, ওখানে আমরা একটু গল্প করলাম, ঠাকুরের একটু নাম গান শুনলাম, তারপরে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে যাওয়ার আগে যেটা আরও কয়েকটা মন্দির আছে এই মন্দিরে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। মন্দিরের বাঁদিকে যে রাস্তাটি আছে মানে নেমে গিয়ে, ওখানে কিন্তু একটা বড় গেট আছে। এই গেটটা কিন্তু যখন মেলা হয় রথের সময়, তখন কিন্তু ওদিকটা খোলা থাকে। আর ওই বড় গ্রাউন্ডটায় কিন্তু মানে মাঠটায় কিন্তু মেলা বসে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গ্রহরাজের একটা মন্দির আছে। তো গ্রহরাজ আর মা কালী একসাথে বিরাজমান। আর তারপরে কিন্তু আমি চূড়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। মন্দিরের চূড়াতে কিন্তু এবারে আরেকটা জিনিস যেটা অ্যাড হবে, পুরীর মতন যে অষ্টধাতুর যে গোল যে জিনিসটা হয়, ওটাও কিন্তু এবার লাগানো হবে মাহেশের মন্দিরে। তো যাই হোক, পরে ওটারও আবার ভিডিও করব কোনো এক সময়, যখন আসবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই গেটটা যখন মেলা হয়, এটা এমনি খোলাই থাকে, কিন্তু এই গ্রাউন্ড মানে এই মাঠটা শুধু মেলার সময়তেই মেলা বসে, তো তখনই দেখা যাবে। আর এখানে দেখলাম যে জায়গাটা রথটা থাকে তখন মেলার সময়, সেইখানে কিন্তু ক্যারেটে শেখানো হচ্ছে। তো এখানে দেখতেই পেলে এখানে সবাই বসে আছে, কথা বলছে, যে যার মতন ঠাকুরের আশ্রয়ে নিজেদের মতন সময় কাটাচ্ছে। আর চলো এবার কিন্তু ওদিকের মন্দিরগুলো দেখে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব। ডান দিকে এই 3টে মন্দির আছে। এখানে কিন্তু ব্রহ্মানন্দ যে আচার্য যিনি ছিলেন, তার একটা মূর্তি মতন করা আছে এই সামনেরটা। তারপরে কিন্তু এখানে নীলমাধবের একটা মূর্তি আছে, তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। আর এখানে চাঁদটা কি সুন্দর উঠেছে দেখো। যাই হোক, তো নীলমাধবের একটা মূর্তি আছে। আমি কিন্তু এই প্রথম এই কোনো এক জায়গায় মানে নীলমাধবের মূর্তি এই প্রথমই আমার দেখা এটা। আর এদিকে কিন্তু এই চালা ঘর মতন করা আছে, কলতলা মতন করা আছে। আর ওদিকটা বাথরুম মানে আছে একটা। আর ওদিকে ট্রাস্টের ঘর আছে। মন্দিরে প্রবেশ মাত্রই বাঁ হাতেই ট্রাস্টের ঘরটা পেয়ে যাবে, তারপরেই কিন্তু এই মন্দিরগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নাট মন্দিরটাও ভালো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে গান হচ্ছিলো, আমরা নাট মন্দিরের ভিতরে এতটাই ভিড় ছিল যে উঠতে পারিনি। যাই হোক, ওদিকটা আরেকবার দেখিয়ে দিই চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ভোলে বাবা সব জায়গায় বিরাজমান। তার পাশেই কিন্তু যে কক্ষটা আছে মানে মন্দিরের ঘর মতন আছে, সেখানে কিন্তু সারদা মা, আমাদের রামকৃষ্ণদেব আর স্বামীজির অবস্থান আছে। তো আরেকবার এটাকেও ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন নীলমাধবকেও তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম, এখন কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে যিনি প্রতিষ্ঠান করেছিলেন তার একটা মূর্তি আছে। তো এই হলো টোটাল মন্দিরটা। মন্দিরের এই অংশটা বাথরুম আগেই বলেছি, আর এখান থেকে চূড়োটা এরকমই দেখতে লাগছে। খুবই সুন্দর মন্দির, আমার তো খুবই ভালো লেগেছে। নিজের মানে মন জুড়িয়ে গেছে পুরো, যে মনটা শান্তি করার জন্যই তো আমরা মন্দিরে যাই, তো মনটা আমার জুড়িয়ে গেছে। তোমরাও পারলে ঘুরে এসো। এক বাড়ির যাদের কাছাকাছি তারা তো অবশ্যই জানো, আমরা যারা একটু দূরে থাকি তারাও চেষ্টা করি, বারবার চেষ্টা করি এই সমস্ত মন্দিরে। কারণ মন্দিরে গেলে মনটা খুব হালকা লাগে, এত দুঃখ কষ্ট জ্বালা সমস্ত ভুলে যাই আমরা, জীবনের যত দুঃখ কষ্ট। তো যাই হোক, সেদিন ছিল কিন্তু রবীন্দ্র জয়ন্তী। তো আমরা কিন্তু মোমো খেতে খেতে এখানে কিন্তু রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান উপভোগ করলাম। আজকের ব্লগটা এতটুকুই, টাটা।